আগ্নেয়গিরিগুলোর অবস্থান এবং এগুলো দেখতে যেহেতু ঘোড়ার খুরের মতো অনেকটা, এর জন্যই এর নামকরণ করা হয়েছে রিং অফ ফায়ার। যেখানে আগ্নেয়গিরির অবস্থান সেইখানেই ভূমিকম্প হয়, বা যেখানে আপনার অভ্যন্তরে ম্যাগমায় বিস্ফোরণ ঘটে সেখানেই কিন্তু শক্তির বিস্ফোরণ ঘটে, সেখানেই কিন্তু ভূমিকম্প হয়। বলা হয় যে লিসবনের 1/3 মানুষ ওই ভূমিকম্পে মারা গিয়েছিল। বাংলাদেশ কিন্তু এটা বড় ঝুঁকিতে আছে, যে কোনো সময় একটা বড় ভূমিকম্প হইতে পারে। সুপ্রিয় দর্শক, শুক্রবারের বিশ্ব সংযোগের এই আয়োজনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই শুক্রবারের এই এপিসোডে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। রিং অফ ফায়ার আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে আপনার আগ্নেয়গিরি আসবে। কেন এটার নাম রিং অফ ফায়ার হলো, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বিশ্বদা, রিং অফ ফায়ার আসলে জিনিসটা কি? অনেকে তো ঘোড়ার লেজের মতো বলে, এটা আসলে সারা পৃথিবীটা কিছু চায়ের উপরে দাঁড়ালো। এটা হচ্ছে, এগুলো হলো প্লেট। যে প্লেটগুলোর যে ফল্ট, এই ফল্টগুলোর মাঝে মাঝে দিয়ে যে ভূগর্ভস্থ যে শক্তি, সেই শক্তিটা বের হয়ে আসে। তো যেটা হচ্ছে রিং অফ ফায়ার আছে প্রশান্ত মহাসাগরীয় যে প্লেট, এই প্লেটের যে এই প্লেটের সাথে যে প্লেটগুলো যুক্ত, সেই প্লেটগুলোর মাঝখান দিয়ে যে শিলা, সেই শিলা গলে লাভা আকারে বের হয়ে আসে। আচ্ছা, এবং সেইটা যখন উৎক্ষেপণ হয় তখনই কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 90% কারণ হচ্ছে এই রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার হচ্ছে আপনার একদম চিলি থেকে দক্ষিণ আমেরিকার শেষ বিন্দু থেকে ঘুরে এসে একদম ইন্দোনেশিয়া পর্যন্ত, মানে প্রশান্ত মহাসাগর পুরোটা। এটা হচ্ছে আপনার 25,000 বর্গমাইল বা 40,000 কিলোমিটারের একটা এরিয়া। যদি যদি আপনি এইভাবে যদি ঘুরে আসে দেখেন, তাহলে সেইটা হচ্ছে 40,000 মাইল, এবং সেটার প্রস্থ হচ্ছে আপনার ধরেন যে 50 থেকে 500 মাইল। আগ্নেয়গিরিগুলোর অবস্থান এবং এগুলো দেখতে যেহেতু ঘোড়ার খুরের মতো অনেকটা, এর জন্যই এর নামকরণ করা হয়েছে রিং অফ ফায়ার। সম্প্রতি যে রাশিয়ায় যে বড় ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পও কিন্তু এই রিং অফ ফায়ারের অংশ। ইন্দোনেশিয়ায় যে আগ্নেয়গিরি জ্বলে উঠলো কয়েকদিন আগে, সেইটাও হচ্ছে এই রিং অফ ফায়ারের অংশ। আর পৃথিবীর সবচেয়ে বড় যে ভূমিকম্প, যেটা হচ্ছে 1960 সনের 22 মে চিলিতে হয়েছিল, হ্যাঁ, এবং সেইটার মাত্রা ছিল 9.5 মাত্রার, সেইটাও কিন্তু এই রিং অফ ফায়ারের অংশ। তাহলে আপনি রিং অফ ফায়ারের উৎপত্তি চিলি থেকে, না, আপনি শুরুটা বলতে পারেন। শুরুটা, হ্যাঁ, শুরুটা চিলি থেকে ঘুরে এদিকে আপনার এখানে তো আবার নিউজিল্যান্ডেরও কিছুটা আছে আপনার রিপোর্টে আমি যেটা দেখলাম। নিউজিল্যান্ডের বলয়ের ভিতরেই পড়তেছে রিং অফ ফায়ারের যে বলয়, সেই বলয়ের ভিতরে যেসব দেশ, 26টা দেশ আছে, এই সবকটা দেশ তো এর ভিতরে পড়ছে। রিং অফ ফায়ার মূলত হচ্ছে কি, পাহাড়, আগ্নেয়গিরি এবং মহাসাগরীয় যে পরীক্ষা মানে কি, খাদ, মহাসাগরীয় খাদ নিয়েই এই রিং অফ ফায়ার। আপনি যেটা বলেছিলেন নিউজিল্যান্ড, ফিজি টিজি, এইগুলোতে এইগুলো হচ্ছে মহাসাগরীয় খাদে হয়। ঠিক আছে, খাদে যে ফল্ট প্রশান্ত মহাসাগরীয় প্লেটে সেইখানে হয়। আর যেগুলো সাগরের নিচে হয় সেইগুলো তো আসলে আমরা দেখতে পারি না, দেখা যায় দ্বীপ হয়ে যায়। আমরা যখন দেখি তখন তো দ্বীপ হয়ে যায়। তো এই যে মহাসাগরীয় পরীক্ষায় যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, এতেই কিন্তু দ্বীপের সৃষ্টি হয়। রিং অফ ফায়ার বলয়ের মধ্যে হয়, সেইগুলো আমরা দেখতে পারি। ধরেন বিজ্ঞানীরা, জিও যারা কাজ করে, তাদের কাছে কিন্তু রিং অফ ফায়ার একটি আকর্ষণীয় স্থান। কারণ হচ্ছে এখানে গবেষণা করে তারা যে আগাম তথ্যগুলা পায়, এই তথ্যগুলো কারণ অনেক জানমালের লক্ষ লক্ষ জীবন বাঁচাতে তারা পারে। না, তা তো অবশ্যই। এখন দেখেন, রিং অফ ফায়ার কিন্তু আমি বলছি কি কোত্থেকে শুরু, একদম দক্ষিণ আমেরিকা। মানে আমি দক্ষিণ আফ্রিকা, আমেরিকা কেন বলেছি, সেইখানে একদম রিং অফ ফায়ারের বলয় আন্দিজ পর্বতমালা, মানে আন্দিজ আগ্নেয়গিরির যে বলয়, সেইখান থেকে শুরু। তারপরে আসেন যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপগুলো, এখানে আছে কি, হ্যাঁ, মাউন্ট সেন্ট হেলেন্স দ্বীপপুঞ্জ, সেইখানেও আগ্নেয়গিরির বলয়। তারপরে ক্যাসকেড দ্বীপপুঞ্জ, সেইগুলোও কিন্তু আগ্নেয়গিরির বলয়। এইগুলো কিন্তু আমি কিন্তু আগে এগুলো যেহেতু যুক্তরাষ্ট্র পর্যন্ত বলতেছি, এরপরে আপনি যদি আসেন, হ্যাঁ,
তাহলে এলিউটিয়ান দ্বীপপুঞ্জ সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু অনেক। হ্যাঁ, এলিউটিয়ান দ্বীপপুঞ্জ হচ্ছে আলাস্কার আশপাশের এলাকা, এটাও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। এখানে কিন্তু অনেকগুলো এখানে এই দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি আছে 52টা। আর মজার বিষয় হচ্ছে 55টা দ্বীপের মধ্যে আগ্নেয়গিরি 52টা। এটা কিন্তু একটা বিশাল বিষয় এবং ভয়ঙ্কর রকমের তথ্য। এরপরে আপনি এই হলো যুক্তরাষ্ট্রের পার্ট কিন্তু শেষ। এখন যদি আপনি জাপানে আসেন, জাপানের ক্লিভল্যান্ড আইল্যান্ড, ওকাহামা, আকুটান থেকে শুরু করে মাউন্ট ফিজি পর্যন্ত এইগুলো সব কিন্তু আপনার কি বলে জীবন্ত আগ্নেয়গিরি। এবং মাউন্ট ফিজি তো সর্বশেষ আপনার জ্বলেছিল হচ্ছে 1707 সনে। 1707-এর পরে কিন্তু মাউন্ট ফিজি আর জ্বলে না। মাউন্ট ফিজি ঘিরেই কিন্তু যেটা হচ্ছে যে আপনার জাপানের একটা বিশাল পর্যটন খাত বটে। আচ্ছা, আমরা দর্শকদের একটা বিষয় ক্লিয়ার করছি, কেন ভূমিকম্প আগ্নেয়গিরি অনেকটা ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমরা ভূমিকম্পের পাশাপাশি আগ্নেয়গিরির কথাটাও বলছি এখানে। না, তা তো বটেই, যে ভূমিকম্প যদি না হয়, ভূমিকম্প তো একটা প্রাথমিক রেজাল্ট। যখন পাহাড় পর্বত বা আপনার মহাসাগরীয় পরীক্ষা থেকে ভিতর থেকে আপনার বিস্ফোরণ হয়ে শিলা গলে লাভা হয়ে যখন সেটা উপরের দিকে, হ্যাঁ, শিলা গলে ম্যাগমা হয়, ম্যাগমাটা লাভা আকারে বেরিয়ে আসে, যখন লাভাটা যখন বিস্ফোরণ হয় তখনই তো মূলত ভূমিকম্পটা হয়। সেই যে আপনার ভূ অভ্যন্তরে যে শক্তির যে চাপ, সেই চাপের কারণেই কিন্তু আপনার ভূমিকম্প হয়। হ্যাঁ, এই ভূমিকম্প যখন তীব্র আকারের হয়, এখন দেখা যায় যদি সাগরের নিচে হয় তখন ভূমিকম্প তো আর একটু জায়গায় হয় না, একটা যেখানে আগ্নেয়গিরির অবস্থান সেইখানেই ভূমিকম্প হয়, বা যেখানে আপনার ভূ অভ্যন্তরে ম্যাগমায় বিস্ফোরণ ঘটে সেখানেই কিন্তু শক্তির বিস্ফোরণ ঘটে, সেখানেই কিন্তু ভূমিকম্প হয়। এর আশপাশের এলাকা ছড়িয়ে যায় যখন সেটা উপকূল থেকে 18 কিলোমিটার বা তার কিছু বেশি দূরবর্তী কাছাকাছি হয়, তখন সেইটা হচ্ছে সুনামির আকার ধারণ করে। হ্যাঁ, সুনামি তো মূলত হচ্ছে কি, আপনি চায়ের কাপে যদি একটা আস্তে করে যদি একটা কয়েন আপনি ছেড়ে দেন, তখন দেখবেন যেখানে কয়েনটা পড়ে এই জায়গাটা খালি হয়ে যায় এবং পানিটা হচ্ছে চায়ের পাশে বিশাল একটা ঢেউ সৃষ্টি করে তীরে আছড়ে পড়ে। এইটাই কিন্তু লজিক অফ সুনামি, এটাই সুনামির লজিক। এবং সেটা বলা হয় যে 18 কিলোমিটার ধরে হিসাব করা হয়, যে উপকূল থেকে যদি 18 কিলোমিটার সমুদ্র গভীরে যদি ভূমিকম্পে বা বিস্ফোরণের কেন্দ্রবিন্দু হয়, তাহলে সুনামি হওয়ার সম্ভব। যেটা হচ্ছে ইন্দোনেশিয়ায় যেটা হয়েছিল, আমরা 2000 সনের পরে, এটা 2004 এরকম। আমি সাধারণ দর্শক হিসাবে এই আলোচনা এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি একটার সাথে একটা একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে একটা আর একটা সহোদর ভাই, এখানে কিন্তু কাজিন না, কিন্তু কাজিন না, একই মায়ের। একদম। আচ্ছা, এখন আমরা একটু স্ট্যাটিস্টিকে যাই, সেটা হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ মাত্রা শীর্ষ 10 ভূমিকম্প দেশ ধরে ধরে, এটা আপনি একটু দর্শকদের জানান, এটা একটা ইন্টারেস্টিং। সেইটা যদি আপনি বলেন যে পৃথিবীর সবচেয়ে বড় যে ভূমিকম্প হয়েছিল মাত্রার দিক থেকে সেটা কত, সেটা ছিল 9.5 মাত্রার ভূমিকম্প। এটা চিলিতে হয়েছিল, ঠিক আছে, 1960 সালের 22 মে। এতে কিন্তু আপনার ঘর ছাড়া হয়েছিল 20 লাখ মানুষ, একদম সোজা। এবং শুধু এই না, এটা জাপান ফিলিপাইন উপকূলীয় অঞ্চল পর্যন্ত এটার প্রভাব পড়েছে, জলোচ্ছ্বাসের প্রভাব পড়েছে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। আচ্ছা, এর পরেরটা হয়েছিল এর 4 বছর পরে 1964 সালের 28 মার্চ, সেটা হয়েছিল আলাস্কা উপকূলীয় অঞ্চলে। সেইটার মাত্রা কিন্তু কম ছিল না, সেটার মাত্রা ছিল 9.2 মাত্রার ভূমিকম্প। এবং সেই, হ্যাঁ, সেটার প্রভাব পড়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ পর্যন্ত। এবং মাছ ব্যবসা এতে প্রচুর, হ্যাঁ, বলা হয় যে ওই ভূমিকম্পে আপনার ওই যে সুনামি হয়েছিল, ওই সুনামির ঢেউ ছিল 67 মিটার উঁচু। মাছ ধরার এই আশপাশের অঞ্চলগুলোতে মাছ ধরার যে উপকরণ ছিল, 60% হয়েছে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরের ভূমিকম্প হচ্ছে, এটা আপনারা জানেন, 2004 সালে হয়েছিল 26 মার্চ, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। এবং সেটা যে আপনার এতে মারা গিয়েছিল প্রায় 2,27,000-এর, এটা ভয়াবহ, 2,27,000-এর প্রান্তিক মানুষ মারা গিয়েছিল। যেটা হচ্ছে দুইটা ভারতীয় টেকটনিক প্লেট এবং মিয়ানমারের যে টেকটনিক প্লেট, এই দুই টেকটনিক প্লেটের মাঝখানে সংঘর্ষ হয়েছিল। এই দুই প্লেটের সংঘর্ষে হচ্ছে এই ভূমিকম্প হয়েছিল, এবং সেইখানে উপকূল ভেসে গিয়েছিল। এটার 2,27,800 কতজন, মানে 800, মানে 18 জন, মানে 900-র মতো আর কি মানুষ হচ্ছে মারা গিয়েছিল।
এইটা ছিল হচ্ছে পৃথিবীতে তৃতীয় বৃহত্তর ভূমিকম্প। সেইটা 9.1 মাত্রার ছিল। এরপরে হচ্ছে 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেইটা 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল রাশিয়ার কামচাটকায়। তো এই রাশিয়ার যে কামচাটকা, এই কামচাটকায় কিন্তু কয়েকদিন আগে একটা বড় ভূমিকম্প হয়েছিল, সেটার মাত্রা 8.8। আচ্ছা, এরপরে 1868 কামচাটকার ভূমিকম্পে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়। এর কারণ হচ্ছে কি, এটা ওই এলাকার জনবল খুবই কম এবং হচ্ছে কি পুরোটা বরফ হয়ে থাকে। এই কারণে হচ্ছে মানে সময় পায় সরাই নেওয়া যায় যা আছে। এই কারণে হচ্ছে কামচাটকার ভূমিকম্পের মাত্রা যে যদিও 9 মাত্রার ছিল, হ্যাঁ, তারপরেও কিন্তু ক্ষয়ক্ষতি তেমন কোনো ইয়ে নেই। আর এইবারও যে 8.8 মাত্রার ভূমিকম্প হয়েছে কামচাটকায়, সেইটারও কিন্তু ক্ষয়ক্ষতি ওই রকম একটা না। এখন দেখেন, এরপরে 1968 সনের 13ই আগস্ট যে ভূমিকম্প হয়েছিল পেরুতে, সেইটার মাত্রাও কিন্তু 9 মাত্রা ছিল। এর প্রভাবে 16 মিটার উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল এবং যেটা হচ্ছে এর কম্পন ছড়িয়েছিল বলিভিয়া পর্যন্ত। 25,000 মানুষ এটাতে নিহত হয়েছে। 25,000 মানুষ মারা গিয়েছিল। এরপর বিগত 5টা ভূমিকম্পের কথা বললাম, এই সব কয়টার মাত্রা কিন্তু 9-এর উপরে এবং 9 বা 9-এর উপরে। এবং হ্যাঁ, এখন দেখেন যে উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যে ভূমিকম্প আঘাত, হ্যাঁ, সেটা আছে কোথায়? ভ্যানকুভার তো খুব একটা পরিচিত শহর আমেরিকার। হ্যাঁ, ভ্যানকুভারের উপকূলে যে ভূমিকম্প হয়েছিল 1700 সনের 26 জানুয়ারি। হ্যাঁ, এই ভূমিকম্পের মাত্রাও ছিল 9। এখন দেখি তাহলে 8 নম্বরে কে আছে। 8 নম্বর হচ্ছে ইকুয়েডর উপকূলে হচ্ছে 1906 সনের 13ই জানুয়ারি ভূমিকম্পটা হয়েছিল, সেটা হচ্ছে 8.8 মাত্রা। হ্যাঁ, এতেও কিন্তু প্রায় 1500 মানুষের মারা যায়। হ্যাঁ, এবং হচ্ছে মধ্য সান ফ্রান্সিসকো পর্যন্ত এতে প্লাবিত হয়ে গেছিল। এই ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস, এতে প্লাবিত হয়েছিল যুক্তরাষ্ট্রের যে সান ফ্রান্সিসকো, সেটা পর্যন্ত প্লাবিত হয়েছিল। এরপর দেখেন পর্তুগালের লিসবনে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেটা 1755 সালের 1 নভেম্বর লিসবনে হয়েছিল। এতে কি 8.7 মাত্রার ভূমিকম্প। হ্যাঁ, এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি। বলা হয় যে লিসবনের 1/3 মানুষ ওই ভূমিকম্পে মারা গিয়েছিল। এটা কি আপনি একবার চিন্তা করতে পারেন, উত্তর আফ্রিকা, ফ্রান্স, ইতালির এই কম্পন টের পেয়েছিল এবং লিসবনের 1/3 মানুষ মারা যাওয়া, এটা কিন্তু একটা আঁতকে ওঠার মতো একটা বিষয়। আপনি দেখেন, সর্বশেষ আমরা 10 নম্বর, যেটা আপনি 10টার কথা বলেছিলেন, আমরা 10 নম্বর যদি বলি, 10 নম্বর হচ্ছে তিব্বতের রিমায় এই ভূমিকম্পটা হয়েছিল 1950 সালে 15ই আগস্ট। 8.6 মাত্রার। সেইটারও মাত্রা ছিল 8.6 মাত্রার। হ্যাঁ, এখন সেইটা উৎপত্তি তিব্বত ক্ষতি এবং সেইটার প্রভাব ছিল ভারতের আসাম পর্যন্ত। এবং বলা হয় যে এই ভূমিকম্পে 70টা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল একদম পুরোপুরি। এবং বাঁধ, হ্যাঁ, কি বলে সুরানশিরি নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে গেছিল, 7 মিটার উঁচু ঢেউ হয়েছিল। আচ্ছা, সেদিকে আসি। বাংলাদেশের কথা বলে আজকে এপিসোড শেষ করি, শুক্রবারের এপিসোডটা। সেটা হচ্ছে সিলেটের ডাউটি টেকটনিক প্লট। এটা খুব ওই যে তখন আপনি নেপালের কথা দেখেন, এই প্লটটা আরো দেখেন, আমরা যে এইগুলো হচ্ছে ফল্ট, মিয়ানমার প্লেট এবং ভারতীয় উপমহাদেশের যে প্লেট, এই প্লেটের মধ্যে বিভিন্ন জায়গায় তো ফল্ট আছে। ফল্ট মানে হচ্ছে ওই প্লেটগুলোতে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো। হ্যাঁ, এখন এই যে ফল্টগুলো, যেমন ধরেন যে সিলেটের পাশে হচ্ছে ডাউকি, এই ডাউকি ফল্টের কারণেই হচ্ছে কিন্তু সিলেট বা এই আশপাশের এলাকা, এই অঞ্চলটাতে যে ভূমিকম্পগুলো হয়, এইগুলো ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এই ডাউকি ফল্টের কারণে। হ্যাঁ, যে এবং বাংলাদেশ কিন্তু এটা বড় ঝুঁকিতে আছে, যে কোনো সময় একটা বড় ভূমিকম্প হইতে পারে, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে। তো এই সতর্কতা কিন্তু আমাদের এখনই অবলম্বন করো। আমাদের মনে হয় যে আমরা রাজধানীতে যারা থাকি, হ্যাঁ, আমাদেরও ডিসেন্ট্রালাইজড হওয়া উচিত। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর শুক্রবারের ফ্রাইডের এই দিনগুলোতে আমরা চাইবো এই ধরনের কিছু হিস্টোরিক্যাল, কিছু তথ্যভিত্তিক রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই ধরনের কিছু যদি আপনারা জানতে চান, বিশেষ করে ফ্রাইডের জন্য, আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের নিয়মিত ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করেন। আমাদের এই চ্যানেলটি, বিশেষজ্ঞ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুক্রবারের দিন আপনারা আপনার পরিবার পরিজনকে নিয়ে আশেপাশে ঘুরে আসুন, আপনার ভালো লাগবে। নিজের নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।